সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের সব থেকে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেই ফাইনাল অ্যাকাউন্ট চ্যাপ্টার নিয়ে এবং ব্যালেন্স শিটের চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার কারণ এই চ্যাপ্টার থেকে সব থেকে বড় অঙ্কটা এবং সব থেকে বেশি নাম্বার ক্যারি করে সেই অঙ্কটা কিন্তু পরীক্ষায় থাকতে চলেছে। তাহলে আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হলো কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট। কিন্তু অঙ্ক করার আগে আমরা কি করব? অঙ্ক করার আগে আমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা অঙ্কতে যাব। আর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু তোমাদের সঙ্গে সিঙ্গেল এন্ট্রি পুরো ধরে ধরে কিন্তু আলোচনা করেছিলাম। আশা করি তোমাদের মনে আছে সিঙ্গেল এন্ট্রি। তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিয়েছিলাম, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছিলাম, তারপরে দেখবে অনেকগুলো প্রবলেমও কিন্তু তোমাদের সঙ্গে আমি সলভ করেছিলাম। তো সেই অঙ্কের ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো, উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নাও। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে আমরা তো প্রথমে যাবো কি ফাইনাল অ্যাকাউন্ট, এবং তারপরে ফাইনাল অ্যাকাউন্ট করবার আগে আমরা কনসেপ্টকে আগে পুরো তোমাদের সাথে ক্লিয়ার করে নেবো যে ফাইনাল অ্যাকাউন্ট কী, কেন, কখন বানায়, কীভাবে বানায়, পুরো ফরম্যাট কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কনসেপ্টে। তাহলে দেখো, তোমাদের কাছে তো আমি কনসেপ্ট ক্লিয়ার করব, তো কনসেপ্ট ক্লিয়ার করতেই তো আমি প্রথমে এসেছি। তাহলে ব্যাপারটা কি, ফাইনাল অ্যাকাউন্ট জিনিসটা কি? দেখবে কথাটাই লেখা রয়েছে কিন্তু ফাইনাল, ঠিক আছে? তো জিনিসটা কি শোনো, দেখবে একটা স্টুডেন্ট সারা বছর কীরকম পড়াশোনা করছে, একটা স্টুডেন্ট বাবা সারা বছর কতটা পড়াশোনা করছে, সে কতটা ফাঁকি মারছে সারা বছর, সে তার স্কুলের যে ইউনিট টেস্ট সেগুলোয় কেমন নাম্বার পাচ্ছে, বেশি নাম্বার পাচ্ছে না কম নাম্বার পাচ্ছে, কতটা ক্লাসে পড়া দিচ্ছে কি দিচ্ছে না, টিউশনে কতটা ভালো পড়াশোনা করছে কি করছে না, এই সমস্ত কিছু কিসের ওপর আমরা কি দেখে বুঝতে পারি? সারা বছরে সেই স্টুডেন্ট কতটা পড়াশোনা করেছে, কতটা ফাঁকি মেরেছে, সেটা আমরা কি দেখে বুঝতে পারি জানো? সেটা কিন্তু আমরা বুঝতে পারি বছরের শেষে যখন ফাইনাল পরীক্ষার আমরা রেজাল্ট পাই। তো আমরা যদি কোনো স্টুডেন্টের ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাই, তখনই কিন্তু আমরা বুঝতে পারি সে কতটা পড়াশোনা সারা বছর করেছে আর কতটা ফাঁকি মেরেছে। সেই ইউনিট টেস্টগুলো ভালো করে দিয়েছে নাকি দেয়নি, কত কি নাম্বার পেয়েছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি। সারা বছরে কি হয়েছে না হয়েছে তার কিন্তু একটা ধারণা আমরা করতে পারি অ্যানুয়াল পরীক্ষায় বা ফাইনাল পরীক্ষায়। তাহলে ফাইনাল পরীক্ষার রেজাল্ট কিন্তু যেমন ইম্পর্টেন্ট, ফাইনাল অ্যাকাউন্টও কিন্তু ঠিক তেমনই ইম্পর্টেন্ট। ফাইনাল অ্যাকাউন্ট কি, ঠিক ওই একইভাবে এক বছর মানে একটা বছর, সারাটা বছর কোনো একটা কোম্পানি কতটা ভালো পারফরমেন্স করলো, কতটা মাল বিক্রি করলো, কতটা মাল কিনেছে, কত খরচ হয়েছে, কত ইনকাম হয়েছে, দিনের শেষে অর্থাৎ বছরের শেষে সেটার যে পর্যালোচনা, সেটাই হলো কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট। দেখো সারা বছর ধরে একটা কোম্পানি কিন্তু বিভিন্ন খরচ করে। ভাবো আমার একটা জুতোর কোম্পানি রয়েছে, ভাবো আমার একটা কারখানা রয়েছে, সেই কারখানা থেকে কি করি আমি, আমার একটা কারখানা রয়েছে জুতোর, এবং সেই কারখানা থেকে আমি কি করি, জুতো বিভিন্ন দোকানে দিই এবং বিক্রি বাট্টা করি। আমার একটা অফিস রয়েছে, সেই অফিসে বিভিন্ন লোক কাজ করে, ভাবো ধরে নাও তারা কি করে বলো তো, কাজ করে, বিভিন্ন হিসাবপত্র দেখাশোনা করে, তারা কত জুতো আসছে, কত জুতো বিক্রি হচ্ছে, সে সমস্ত হিসাবপত্র দেখাশোনা করে, ঠিক আছে? তো এই এদেরকে বিভিন্ন আমাকে মাইনে দিতে হচ্ছে, স্যালারি দিতে হচ্ছে, এই যে খরচগুলো আছে, আবার বিক্রি করে ইনকাম হচ্ছে। তো আলটিমেট ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, বছরের শেষে কি আমি লাভে আছি না ক্ষতির মধ্যে আছি, সেইটা জানার জন্যই কিন্তু আমাদের ফাইনাল অ্যাকাউন্ট। এবারে আমরা জানবো এই ফাইনাল অ্যাকাউন্টটা কীভাবে বানায়, মানে কতটা লাভ হয়েছে কতটা ক্ষতি হয়েছে কী করে আমরা জানবো, কী করে বানাবো এই জিনিসটা? খুবই সোজা, একদিকে আমরা লাভ লিখবো আর একদিকে ক্ষতি লিখবো। কি কি ইনকাম হয়েছে সেটাকে আমরা একদিকে লিখবো, আর কি কি লাভ হচ্ছে সেগুলোকে লিখবো, আর কী কী ক্ষতি হচ্ছে সেইগুলোকে একদিকে লিখবো। তো আমরা না এরকমভাবে দুটো দিক করব। দেখো এই একটা দিক, এটাকে আমরা কি বলবো, ক্রেডিট দিক। এই দিকে আমরা সমস্ত ইনকামগুলোকে লিখবো, ঠিক আছে? আর এইটা হলো ডেবিট দিক, এই দিকে আমরা কি সমস্ত কীগুলোকে লিখবো বলো তো, সমস্ত খরচগুলোকে লিখবো। আশা করি তোমরা বুঝতে পারলে কীরকমভাবে বানাবো। তাহলে দেখো এই দিকে আমরা ডেবিট দিকে কি করব, সমস্ত খরচগুলোকে লিখব। এবারে আমি তোমাদেরকে কি বললাম, আমার ব্যবসাটা কেমন, একটা জুতোর কারখানা আছে এবং
সেই কারখানা থেকে জুতো উৎপাদন করে কি করছে, আমার একটা ভাবে অফিসও আছে, সেই অফিসে জুতোগুলো আসছে, গোনা হচ্ছে যে কত পিস জুতো এলো, কত পিস তৈরি হতে কত খরচ পড়লো, সেখানে অফিসে বিভিন্ন কর্মচারীরা কাজকর্মও করছে, এবং সেই অফিসে জুতোগুলো আসার পর গোনাগুনতি হয়ে যাওয়ার পর সেই জুতোগুলোর ওপর বিভিন্ন স্টিকার মারা হলো যে আমার কোম্পানির জুতো, সেই স্টিকার ফিকার মেরে জুতোগুলো এবারে কি হচ্ছে, আমি পাঠিয়ে দিচ্ছি বিভিন্ন দোকানে বিক্রির জন্য। তো এই হলো আমার ব্যবসা। তো দেখো আমরা এর হিসাব করব, যখন যখন আমার ইনকাম হবে আমি ক্রেডিটের দিকে লিখবো, যখন যখন আমার কি হবে খরচ হবে আমি কি করব ডেবিটের দিকে লিখবো। তাহলে দেখো এই খরচ, আমাদের যে প্রথম খরচটা, সেই প্রথম খরচটা কি হতে পারে, প্রথম খরচটা হলো কিন্তু আমি যে কারখানায় যে জুতো তৈরি করব বানাবো, তার জন্য আমাকে কী করতে হবে, কোথাও না কোথাও থেকে চামড়া কিনে আনতে হবে। তাহলে আমাকে যে কিনতে হবে সেটাকে আমরা কি বলি পারচেস, আমাকে কিনে আনতে হবে, খরচ, তাই জন্য আমি ডেবিটে লিখলাম, কিনছি মানেই আমার টাকা চলে যাচ্ছে। আবার একইভাবে সেই জুতোগুলো আমি যখন তৈরি করে বাজারে বিক্রি করছি তখন আমি কি বলবো, আমার এটা ইনকাম সেলস, সেটাকে ক্রেডিটে লিখবো, বোঝা গেল। তাছাড়া এখানে কিন্তু তোমরা সর্বদাই এটা নিয়ম অনুযায়ী তোমরা লিখে নেবে, এখানে কিন্তু লিখবে ওপেনিং স্টক, ঠিক আছে, ওপেনিং স্টক, আর এই সাইডে কিন্তু তোমরা লিখবে ক্লোজিং স্টক, ঠিক আছে, এইভাবে কিন্তু একটু তোমরা লিখে নেবে। এবারে ভাবো আমি টাকাগুলো না অল্প অল্প করে ধরছি, 10 টাকা 20 টাকা এরকমভাবে ধরছি, বড় অ্যামাউন্ট আমি লিখছি না, অসুবিধা হবে। এবারে ভাবো আমি কিনেছি, ভাবো 15 টাকার মাল, এবারে ভাবো কেনার পরে আমার পছন্দ হয়নি, 5 টাকার মাল পছন্দ হয়নি, আমি ফেরত করে দেবো। যেই ফেরত করে দেবো আমি বিয়োগ করে দেবো, রিটার্ন করে দিলাম, রিটার্ন করে আমি দিলাম 5 টাকার মাল ফেরত করে দিলাম। তাহলে আমি কিনলাম কত, অ্যাকচুয়ালি কিনলাম আমি কিন্তু 10 টাকার। তাহলে কেনা মালকে আমি যখন ফেরত করব তখন আমি তাকে কি বলবো, বলবো পারচেস রিটার্ন। এই রিটার্নটার পুরো নাম হলো পারচেস রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। একইভাবে এবারে ভাবো আমি কাউকে বিক্রি করলাম 20 টাকার মাল, সে যাকে বিক্রি করলাম তার আবার ভাবো পছন্দ হলো না, সে আমাকে কি করলো 5 টাকার মাল রিটার্ন করে দিল, ঠিক আছে। তাহলে আমাকে আবার 5 টাকার মাল যখন রিটার্ন করে দেবে, তাহলে আমি অ্যাকচুয়ালি বিক্রি করলাম কত, 15 টাকার মাল। এই রিটার্নটাকে আমরা কি বলবো, রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন, ঠিক আছে। তাছাড়া আর বিভিন্ন যে খরচগুলো, ভাবো আমার কারখানায় যে কর্মচারীরা কাজ করছে তাকে আমাকে কিন্তু মজুরি দিতে হচ্ছে, ওয়েজেস, ভাবো আমি দিচ্ছি 6 টাকা মজুরি দিচ্ছি। আর কি কি আসবে, ফ্রেট। আচ্ছা এইখানে আমি কোন কোন খরচগুলোকে আনবো বলো তো, কোন কোন খরচগুলোকে আনবো জানো, এখানে কিন্তু আমরা কেবলমাত্র কি কি খরচগুলোকে আনবো আর কি কি ইনকামগুলোকে আনবো কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট যে খরচ এক্সপেন্সেসগুলো, ডাইরেক্ট ইনকামগুলো, মানে যেগুলো সরাসরি কারখানার সঙ্গে যুক্ত, উৎপাদনের সঙ্গে যুক্ত, ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত, সেই সমস্ত ইনকাম আর এক্সপেন্সেসগুলোকেই কিন্তু আমরা এখানে লিখবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল এখানে আমরা কি কি খরচ আনবো, কেবলমাত্র উৎপাদনের সঙ্গে যুক্ত, কারখানার সঙ্গে যুক্ত সেই সমস্ত খরচ এবং ইনকামগুলোকেই লিখব। তারপরে দেখবে হয়ে যাবে ফ্রেট। আর যদি কিছু থাকে এইটা কিন্তু মনে রাখবে তোমরা, ক্যারিয়েজ ইনওয়ার্ড। ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে কি বলো তো, ক্যারিয়েজ ইনওয়ার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যারিয়েজ ইনওয়ার্ড কথার মানে হলো, আমি ভাবো এই যে চামড়াটা কিনছি, 15 টাকার চামড়া কিনেছিলাম, তো আমি ভাবো কেনবার জন্য আমি তো কিনলাম, যার থেকে কিনলাম সে দিয়ে যাবে না, আমাকে গাড়ি নিয়ে যেতে হবে, গিয়ে ওই মালটাকে আনতে হবে, তার জন্য যে গাড়ি ভাড়া তাকে আমরা কি বলি ক্যারিয়েজ ইনওয়ার্ড। আমি কেনবার সময়, আমি যখন কিছু কিনছি, ওই কেনা জিনিসটাকে আমি যখন গাড়ি নিয়ে গিয়ে মালটাকে নিয়ে আসছি এখানে, তার জন্য আমার যে গাড়ি ভাড়া তাকে আমরা কি বলবো ক্যারিয়েজ ইনওয়ার্ড। ভাবো 2 টাকা, আমি অ্যামাউন্টগুলো ছোটো ছোটো লিখছি, এগুলোকে বলা হয় কিন্তু, এই যে আমি এই এতগুলো খরচ লিখলাম এগুলোকে সব কিন্তু বলা হয় ডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো ডাইরেক্ট ইনকাম, বোঝা গেল। তো আগে আমরা এইটুকুনিকে যোগ বিয়োগ করে দেখবো শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে। ভাবো 20 টাকা আর 15 টাকায় কত হচ্ছে, 35 টাকা। আর 35 টাকা থেকে আমি এইগুলোকে যদি বিয়োগ করি, 10 টাকা বিয়োগ করলে 25, আরও 10 টাকা কি বিয়োগ করলে 15, 15 থেকে আমি যদি আরও 6 বিয়োগ করি হবে 9, 9 থেকে যদি আমি আরও 2 বিয়োগ করি 7, 5, তাহলে হচ্ছে কত 5 টাকা। তাহলে এই যে 5 টাকা এটা হলো কিন্তু আমার প্রফিট। তাহলে আমি 1 বছরের শেষে বুঝলাম আমার একটা প্রফিট হয়েছে, কিন্তু এটা পুরো প্রফিট নয়, এটাকে আমরা কি বলি গ্রস প্রফিট। এখনও কিন্তু অনেক খরচ আছে, সবে আমরা এখানে কোন খরচগুলোকে লিখলাম, কারখানায় যে খরচগুলো হয়েছে, শুধু কারখানা। এবারে আমরা কি লিখব, যেগুলো কারখানার সঙ্গে যুক্ত নয় সেরকম খরচ। সেরকম খরচ কী কী, যেগুলো কারখানার সঙ্গে যুক্ত নয়, এবার সেই খরচগুলোকে আমরা লিখব। ভাবো আমার যে অফিস, সেই অফিসে যারা স্টাফ কাজ করছে তাদের স্যালারি দিতে হচ্ছে 2 টাকা। ভাবো আমি আমার অফিসটা যে ফ্লোরে, সেই ফ্লোরের যে ভাড়া রেন্ট দিতে হচ্ছে,
রেন্ট দিতে হচ্ছে আরও 3 টাকা। ঠিক আছে, এরকম আরও প্রচুর খরচ থাকতে পারে, এত খরচ লেখা আমার সম্ভব নয়, তবু আমি কয়েকটা লিখছি। অ্যাডভার্টাইজমেন্ট, আমি যে জুতো বিক্রি করছি তার জন্য আমি ভাবো টিভিতে খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করছি, তার জন্য ভাবো আরও 2 টাকা খরচ হলো। এরকমভাবে প্রচুর আছে। আমার যে সম্পত্তিগুলো আছে তার উপর ডেপ্রিসিয়েশন, কি বললাম, ডেপ্রিসিয়েশন, আমার যে সম্পত্তিগুলো আছে তার উপর যে ক্ষয় সেটা ভাবো 5 টাকা। বোঝা গেল? আরও কী কী আসতে পারে, ব্যাড ডেপ্ট, আমার কেউ টাকা মেরে দিল, আমি কাউকে ভাবো ধার দিয়েছিলাম 200 টাকা, সে আমার সেই 200 টাকা থেকে 10 টাকা মেরে দিল, বললে পরে দেবো আর এখন দিচ্ছি না, বলে কেউ 10 টাকা মেরে দিল। ঠিক আছে, আবার আমার তো ইনকামও হতে পারে, ভাবো আমি কমিশন পাচ্ছি, এগুলো আমার ইনকাম, ভাবো আমি কমিশন পাচ্ছি, ভাবো 50 টাকা কমিশন পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা আমার যে প্রফিটটা হয়েছিল কত টাকা, 5 টাকা, সেটাকে কিন্তু এখানে লিখতে হবে বাই গ্রস প্রফিট বলে, এটাকে লেখা হয়নি আমার, বাই গ্রস প্রফিট বলে। ঠিক আছে, সেটা কত, 5 টাকা। আবার আমি কমিশন পেলাম 50 টাকা। আবার ভাবো আমি ডিসকাউন্ট পেলাম, বাই ডিসকাউন্ট রিসিভড, মানে আমাকে কেউ ডিসকাউন্ট দিল, তাহলে এটাও হলো কি আমার একটা ইনকাম। তাহলে আমাদের সমস্ত ইনকামগুলো যেগুলো কিন্তু কারখানার সঙ্গে যুক্ত নয়, কারখানার সঙ্গে যুক্ত নয়, ডাইরেক্ট ইনকাম নয়, সেগুলোকে এখানে লিখব। আর যেগুলো কারখানার সঙ্গে যুক্ত নয় এমন এক্সপেন্সেস, সেগুলোকে কিন্তু আমরা এখানে লিখব। তাহলে এই যে এতটুকুনি আমরা করলাম, কারখানার সঙ্গে যুক্ত যে অংশটুকুনি আমরা করলাম, সেই অংশটুকুনিকে আমরা কি বলি জানো, সেই অংশটুকুনিকে আমরা বলি কিন্তু কি বলি ট্রেডিং। কি বলি, ট্রেডিং। যতটুকুনি অংশ আমরা কারখানার সঙ্গে যুক্ত ততটুকুনি অংশকে বলি ট্রেডিং। আর কারখানার সঙ্গে যুক্ত নয় এমন সমস্ত খরচ এবং ইনকামগুলোকে আমরা এই যে এইটা করছি, এইটাকে আমরা বলি কিন্তু প্রফিট অ্যান্ড লস। আমরা কি বলি, প্রফিট অ্যান্ড লস। তাহলে এই ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লস দুটোকে একত্রে বলা হয় কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে এখানে আমরা কী কী খরচগুলো করবো আর কোন কোন ইনকামগুলোকে লিখবো, আর এখানে আমরা কোন কোন খরচগুলোকে আর কোন কোন ইনকামগুলোকে লিখবো। লিখে আমরা যোগ বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব যে অ্যাকচুয়ালি বছরের শেষে কতটা লাভ হলো এবং কতটা ক্ষতি হলো। তো তোমরা দেখো যদি এরকমভাবে করো, এই দেখো 5 টাকা আর 50 টাকা যোগ করলে কত, 55 টাকা, তাই না, 55 টাকা। এবার এই 55 টাকা থেকে তুমি এইগুলোকে বিয়োগ করবে, যে যে খরচগুলোকে হয়েছে, করে যেটা হবে সেটাই কিন্তু হলো আমার বছরের শেষে অ্যাকচুয়াল প্রফিট, যাকে আমরা বলি নেট প্রফিট। এটাই বেরোবে কি আমার, যে বছরের শেষে অ্যাকচুয়ালি আমি কি লাভ করলাম না ক্ষতি করলাম। এই হলো ফাইনাল অ্যাকাউন্ট। এবারে দ্বিতীয়তে আসবো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট কি, কিছুই না, ব্যালেন্স শিট হলো বছরের শেষে আমি দেখব আমার সম্পত্তির পরিমাণ কত, আমার সম্পত্তির পরিমাণ কত, সম্পত্তিকে আমরা কি বলি, অ্যাসেটস, আমার সম্পত্তির পরিমাণ কত। আর দেখবো আমার লাইবিলিটিসের পরিমাণ কত। লাইবিলিটিস মানে কি, লাইবিলিটিস মানে কিন্তু খুব ভালো করে শুনবে, লাইবিলিটিস মানে হলো এমন যে সমস্ত টাকা যেগুলো আমায় কাউকে না কাউকে পরে দিয়ে দিতে হবে, সেই সমস্ত টাকাকে আমরা কি বলি, লাইবিলিটিস। ধরা যাক ক্রেডিটর্স মানে পাওনাদার, অর্থাৎ আমাকে যে টাকা ধার দিয়েছে, কখন আমাকে 200 টাকা ধার দিয়েছিল, আমাকে ফেরত দিয়ে দিতে হবে। লোন, ব্যাংক আমাকে দিয়েছিল, ফেরত দিতে হবে। বোঝা গেল? এইরকম যে সমস্ত জিনিস সেগুলোকে বলে লাইবিলিটিস, অর্থাৎ যারা আমাকে ভবিষ্যতে ক্ষতির মুখ দেখাবে। ঠিক আছে, ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক থেকে আমি ওই লোন নিই, এক ধরনের লোন, ব্যাংক ওভারড্রাফট, এগুলোকে বলা হয় কি বলি আমরা, এগুলোকে আমরা বলি কিন্তু লাইবিলিটিস। তাছাড়া ক্যাপিটাল, এটাও কিন্তু লাইবিলিটিস। এই টাকাটাও কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। কাকে দিতে হবে, যদি আমি বাড়ি থেকে আনি টাকাটা, তাহলে আমার বাড়ির লোককে দিয়ে দিতে হবে, তাই না। তো তার সাথে আমরা সর্বদাই ছকটা মনে রাখবে, নেট প্রফিটকে অ্যাড করব, এনভি বলে লিখলাম, তারপরে আমরা কি করব, লেস ড্রয়িংসকে কিন্তু মাইনাস করতে হয়। ঠিক আছে, তো সর্বদা মনে রাখবে সম্পত্তি কী কী হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে, ফার্নিচার হতে পারে। ঠিক আছে, আমার যদি জমি থাকে, বাড়ি থাকে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হতে পারে, আমাদের যদি কারখানায় অনেক মেশিন থাকে, সেই মেশিন হতে পারে, এগুলোকে বলা হয়। ডেটর্স হতে পারে, ডেটর্স মানে কি, যারা আমাকে টাকা দেবে তারা হলো ডেটর্স। ঠিক আছে, যারা আমাকে টাকা দেবে তারা হলো ডেটর্স। ক্যাশ টাকা, ব্যাংক ব্যালেন্স, আমার কাছে যদি ব্যাংক ব্যালেন্স থাকে, এগুলো হলো কি আমার সম্পত্তি। তাছাড়া মনে রাখবে ক্লোজিং স্টক, এগুলো হলো কি সম্পত্তি। তাহলে সম্পত্তি মানে কি, যারা আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে, যারা আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে তাদের বলা হয় সম্পত্তি। আর যারা ভবিষ্যতে আমার থেকে টাকা কেড়ে নেবে, ক্রেডিটর্স, লোন, ব্যাংক ওভারড্রাফট, এইগুলো কিন্তু হলো লাইবিলিটিস। লাইবিলিটিস মানে আমাকে দিতে হবে, আমার কষ্ট হচ্ছে, আমায় দিতে হবে,
আর অ্যাসেট মানে কি, আমায় দিতে হবে না, এরা আমাকে ভবিষ্যতে লাভের মুখ দেখাবে। তাহলে এবারে এইটাকে বলে ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিটটাকে আমরা তৈরি করব, করে দেখব বছরের শেষে অ্যাসেটের পরিমাণ আর লাইবিলিটিসের পরিমাণ সমান সমান আছে কিনা। যদি সমান সমান থাকে তাহলে আমরা বুঝবো হ্যাঁ আমরা অঙ্কটা ঠিক করেছি, আর যদি সমান সমান না হয় তাহলে বুঝবো অঙ্কটা ভুল করেছি। তাহলে আশা করি আমি তোমাদেরকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করাতে পারলাম। এইবারে আমরা সরাসরি কিসে চলে যাব কিন্তু অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই শুরু করে ফেলবো যে অঙ্কটা, সেই অঙ্কটা তোমরা সবাই কিন্তু স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ। স্ক্রিনের ওপরে পুরো অঙ্কটা দেখতে পাচ্ছ, ফাইনাল অ্যাকাউন্টের অঙ্ক। প্রথমেই দেখবে বলে দিয়েছে একদম শুরুতেই, দ্য ফলোয়িং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মিস্টার এইচ অ্যাজ, কি বলে দিয়েছে দেখবে, বলে দিয়েছে অ্যাজ অ্যাট 31শে মার্চ 2023। তার মানে কি আমাদের এই যে অঙ্কটা আমরা করছি তার ইয়ার এন্ডিং হলো কিন্তু 31শে মার্চ। আমরা কিন্তু প্রথমেই এখানে লিখে নেবো 31শে মার্চ 2023, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো চলো আরেকবার আমরা ভালো করে এবার অঙ্কটাকে দেখে নিই। দেখবে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া রয়েছে, তার ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে অনেক কিছু বলে দেওয়া আছে। এবং দেখো এখানে নিচে অ্যাডিশনাল ইনফরমেশানে এ থেকে এফ পর্যন্ত অনেকগুলো কিন্তু কি দিয়ে দিয়েছে, অ্যাডজাস্টমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে চলো আমরা কিন্তু অঙ্কটাকে স্টার্ট করে ফেলি। তাহলে দেখো অঙ্ক তো আমি স্টার্ট করব, অঙ্কটা যেহেতু একটু বড় ধরনের তাই জন্য কি করেছি বলো তো, যেগুলোয় কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সেইগুলোকে আমি এখানে লিখে ফেলেছি। যেমন আমি তোমাদের সঙ্গে প্রথমেই যেগুলো আলোচনা করেছি যে ওপেনিং স্টক কোথায় আসবে, দেখো ওপেনিং স্টক আসবে কিন্তু ডেবিটে। দেখো আমি ডেবিটে এই জন্য লিখেও নিয়েছি, দেখো এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, যা আছে তাই লিখে ফেলেছি। অ্যাডজাস্টমেন্ট যেখানে আছে সেটা হলো কিন্তু ক্লোজিং স্টকে। দেখো ক্লোজিং স্টক অঙ্কের মধ্যে দেখো কি বলে দিয়েছে, অ্যাডিশনাল ইনফরমেশনের একদম প্রথমে আমি দেখো দাগ দিচ্ছি, বলে দিয়েছে ক্লোজিং স্টক অ্যাট মার্কেট প্রাইস অ্যাজ অন 31শে মার্চ 2023 61,500। তারপরে দেখবে আবার দেখবে ফুল স্টপ দিয়ে লেখা রয়েছে হাউএভার দ্য কস্ট অফ সাচ স্টক ওয়াজ 80,000। তাহলে দেখো আমাদের এই অঙ্কের মধ্যে ক্লোজিং স্টকের দুটো অ্যামাউন্ট বলে দিয়েছে, তাই না? তো তোমরা সর্বদা কি করবে বলো তো, এত কিচ্ছু পড়ার কোনো দরকার নেই, যেটার অ্যামাউন্ট কম সেটাকে লিখে দেবে, আর যেটার অ্যামাউন্ট বেশি সেটার দিকে তাকাবোই না, পাত্তাই দেবো না সেটাকে। তাহলে দেখো কার অ্যামাউন্ট কম বলো তো, ক্লোজিং স্টকে দেখো 61,500, তো আমরা কিন্তু ওটাকেই লিখে দেবো, 61,500কে কিন্তু আমরা লিখে দেবো, বোঝা গেল। তারপরে আমি তোমাদেরকে বলেছি যে ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো সব কোথায় আসবে কিন্তু ট্রেডিংয়ের মধ্যে, ঠিক আছে। আর ডাইরেক্ট ইনকামগুলো আসবে কোথায়, আসবে কিন্তু ট্রেডিংয়ের মধ্যেই, কিন্তু ক্রেডিট সাইডে। আর ডাইরেক্ট এক্সপেন্সেসগুলো আসবে ডেবিট সাইডে। তাহলে দেখি ডাইরেক্ট আর কি এক্সপেন্সেস হয়েছে। তো দেখো এবারে আমরা যে খরচটায় প্রথমে চলে আসবো সেটা হলো কি পারচেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। কত টাকার ডাইরেক্ট এক্সপেন্সেস আছে, দেখবে 84,000 টাকার কিন্তু ডাইরেক্ট এক্সপেন্সেস আছে। তাহলে 84,000 টাকার কিন্তু মাল বা গুডস কিন্তু আমরা কিনেছি। এবারে দেখো যতটুকুনি কিনলাম তার মধ্যে হয়তো কিছু আমার পছন্দ হয়নি, তাই জন্য আমি রিটার্ন করেছি। তাহলে রিটার্নকে আমরা কোথায় পাবো, পারচেসকে যেদিকে পেয়েছি ডেবিটে, ঠিক তার উল্টো দিকে আমরা রিটার্নকে পেয়ে যাব 4,000 টাকা। তাহলে চলো আমি 84,000 টাকার মাল কেনার পর 4,000 টাকার মাল রিটার্ন করে দিলাম। তাহলে আমি অ্যাকচুয়ালি কিনলাম কত, 80,000 টাকার মাল, সেটাকে লিখলাম। এবারে দেখো একটা গুরুত্বপূর্ণ অ্যাডজাস্টমেন্ট আছে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। কি সেই অ্যাডজাস্টমেন্টটা, সি এর দাগে দেখো বলে দিয়েছে গুডস কস্টিং 10,000 টাকা, 10,000 টাকার মালপত্র ডিস্ট্রয়েড ডিউ দ্য ফায়ার, আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে 30শে মার্চ 2023। দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকসেপ্টেড এ ক্লেম টু দ্য এক্সটেন্ট অফ 60%, ঠিক আছে, অনলি অ্যান্ড পেড দ্য ক্লেম মানি অনলি অন কত বলে দিয়েছে 10 এপ্রিল 2023। তাহলে এই ব্যাপারটার মানেটা কি হলো, মানেটা হলো আমি ভাবো মালপত্র কিনেছিলাম, কত টাকার মালপত্র কিনেছিলাম, 84,000 টাকার মালপত্র কিনেছি। এবারে তার মধ্যে না 10,000 টাকার মাল পুড়ে নষ্ট হয়ে গেছে। কি হয়েছে, 10,000 টাকার মালপত্র পুড়ে আমার নষ্ট হয়ে গেল। তাহলে 10,000 টাকার মাল আমার পুড়ে কি হলো, নষ্ট হয়ে গেল। তাহলে আমার ছিল 84,000 টাকার মাল, তার মধ্যে 4,000 টাকার মাল আমি ফেরত দিয়ে দিলাম, আবার আমার 10,000 টাকার মাল পুড়ে নষ্ট হয়ে গেল। তাহলে আমি অ্যাকচুয়ালি কিনেছি তাহলে কত, তাই না? তাহলে আমি অ্যাকচুয়ালি কিনেছি কত, তাহলে আমি কি করব, আবার লেস করব এখান থেকে। কি লেস করব, যে গুডস ডেস্ট্রয়েড, ঠিক আছে, গুডস ডেস্ট্রয়েড
গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, ঠিক আছে, যে আগুনে পুড়ে মালপত্র নষ্ট হয়ে গেছে। কত টাকার মালপত্র নষ্ট হয়ে গেছে বলো তো? এখানে আমার কিন্তু 10,000 টাকার মালপত্র পুড়ে নষ্ট হয়ে গেল। তাহলে দেখো আমি কিনেছি কিন্তু 84,000 টাকার মাল, তাই না? 84,000 টাকা, তার মধ্যে 4,000 টাকার মাল কি করলাম আমি ফেরত দিয়ে দিলাম। তার মানে আমার কাছে আছে কত? 80,000 টাকা। এবারে এই 80,000-এর মধ্যে থেকে আমার কিন্তু 10,000 টাকার মাল পুড়ে নষ্ট হয়ে গেল। তাহলে আমার কাছে আসলে আছে কত? 70,000 টাকার মাল, তাই না? তাহলে আমার কাছে আছে কত? 70,000 টাকার মাল। তাহলে দেখো আমি কিন্তু এখানে কত লিখবো, এখানটায় আমি একেবারে কিন্তু লিখে দেবো কত? 70,000। বোঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। এইবারে এই 10,000 টাকার মাল পুড়ে গেছে, এবারে ইন্স্যুরেন্স কোম্পানি কি করেছে? আমার কাছে এসেছে, কারণ আমার এই মালপত্রগুলোর কিন্তু ইন্স্যুরেন্স করানো ছিল, এবং কি করেছে? এই 10,000 টাকার মাল পুড়ে গেছে, তাই জন্য আমাকে না 10,000 টাকার 60% ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে। 10,000 টাকার 60% মানে তোমরা সবাই জানো কত? 6,000 টাকা আমাকে কিন্তু ক্ষতিপূরণ হিসেবে দিয়েছে। তাহলে আমার 10,000 টাকার মাল পুড়ে নষ্ট হয়ে গেল, ক্ষতিপূরণ দিল কত? 6,000 টাকা। তার মানে আমার আসলে কিন্তু 10,000 টাকা ক্ষতি হয়নি, আসলে আমার অ্যাকচুয়ালি ক্ষতিটা হলো 4,000 টাকার। তাহলে এই যে ক্ষতিটা হলো এটাকে আমরা কোথায় লিখবো? এটাকে কিন্তু আমরা এইখানে লিখবো, অর্থাৎ এটাকে কিন্তু আমরা প্রফিট অ্যান্ড লসে লিখবো। মানে 10,000 টাকার মাল পুড়ে নষ্ট হয়ে গেছে, 6,000 টাকা ক্ষতিপূরণ পেলাম, তার মানে আমার অ্যাকচুয়াল ক্ষতি হলো কত? 4,000। এই 4,000 ক্ষতিটাকে আমরা কোথায় লিখবো? লিখবো কিন্তু প্রফিট অ্যান্ড লসে। তাহলে আমরা কি লিখবো? টু লস অন ফায়ার, ঠিক আছে, আগুনে পুড়ে যে ক্ষতিটা হয়েছে আসলে আমার হলো কত? 4,000। আর এই যে 6,000 টাকা আমি পেলাম, এটা আমি কি পেলাম? টাকা পেলাম, ক্যাশ পেলাম। ইন্স্যুরেন্স কোম্পানি এসে আমার হাতে গুঁজে দিয়ে গেল 6,000 টাকা ক্যাশ, টাকা গুঁজে দিয়ে গেল। তাহলে যখন আমরা ব্যালেন্স শিট বানাবো তখন ক্যাশের সঙ্গে আমরা যোগ করে দেবো কত? মনে রাখবে কিন্তু 6,000। তার মানে এই 6,000টা আমাদের ব্যালেন্স শিটে যাবে, ক্যাশের সাথে যোগ হবে, আমি ক্যাশ পেয়েছি। তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছো। তাছাড়া আর কি কি আমরা লিখবো দেখো, এখানে আমি লিখেও নিয়েছি, দেখো ক্যারিয়েজ ইনওয়ার্ড। ক্যারিয়েজ ইনওয়ার্ড মানে তোমাদেরকে বলেইছি ব্যাপারটা কি। এইবার চলো আমাদের আর কিন্তু কিছু বিশেষ লেখার নেই, এবারে আমরা জাস্ট যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা এখানে আছে দেখবে সেলস, সেলস কত? 1,65,000। এবারে আমি তো বিক্রি করেছি মালপত্র, বিক্রি করবার পর কেউ কেউ আমাকে এসে আবার রিটার্ন করে দিয়ে গেছে, সেই রিটার্নটাকে আমরা মাইনাস করব। তার মানে দেখো সেলস যেদিকে আছে রিটার্ন তার উল্টো দিকে পাবে। রিটার্ন কত আছে দেখো? 5,000 টাকা। তাহলে চলো 5,000 টাকার মাল আমাকে কেউ এসে আবার রিটার্ন করে দিয়ে চলে গেল, তাই না? তার মানে আমি তো 1,65,000-এর মাল বেচেছি, কিন্তু যেহেতু আমাকে 5,000 টাকার মাল কেউ রিটার্ন করে দিয়ে চলে গেল, তাহলে তার মানে আমার অ্যাকচুয়ালি বিক্রি হলো 1,60,000 টাকার, কিন্তু অ্যাকচুয়াল আমার বিক্রি হলো। এবারে আমরা কি করব? যোগ বিয়োগ করব, ঠিক আছে? তো চলো যোগ বিয়োগ তো আমরা করি। আগে আমি এই দিকে এরকমভাবে দাগ কেটে ফেলি, ঠিক আছে? আগে দেখো এই সাইডটাকে যোগ করি, এদের দুজনকে দেখবে যোগ করলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 2,21,500 পাবো, কিন্তু আমরা 2,21,500, ঠিক আছে? 2,21,500, ঠিক আছে? 2,21,500। তার থেকে আমরা না এই অ্যামাউন্টগুলোকে মাইনাস করবো, এই যে এইগুলো, এই খরচগুলোকে বিয়োগ করবো। ইনকাম থেকে এই খরচগুলোকে আমরা বিয়োগ করি। তো বিয়োগ করলে আমরা কত পাবো বলো তো? 92,500 পাবো, কিন্তু আমরা কত? 92,500। তাহলে দেখো আমরা এখানে লিখবো কত? 92,500, ঠিক আছে? এই 92,500কে আবার আমরা এই দিকেও লিখবো। তাহলে 92,500 এটা আমরা কি পেলাম? গ্রস প্রফিট। এর ঠিক বরাবরে আমরা কি লিখবো বলো তো? লিখবো কিন্তু টু গ্রস প্রফিট বলে। তাহলে আমরা গ্রস প্রফিট কত পেলাম? 92,500। এই দিকেও আমরা ঠিক ওই একইভাবে লিখবো, বাই গ্রস প্রফিট কত পেয়েছি আমরা? 92,500, ঠিক আছে? তাহলে এতটুকুনি আমাদের কি হলো? এই যে এতটুকুনি, এইটুকুনি আমাদের কি পার্ট হলো? ট্রেডিং হলো। এবারে আমরা করব কি? প্রফিট অ্যান্ড লস। তার মানে এইটুকুনির মধ্যে আমরা কি এনেছি? কেবলমাত্র ডাইরেক্ট ইনকাম আর ডাইরেক্ট যে এক্সপেন্সেসগুলো সেইগুলোকে এনেছি, অর্থাৎ ফ্যাক্টরি রিলেটেড, ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ইনকামগুলোকে এদিকে আর এক্সপেন্সেসগুলোকে এইদিকে এনে আমরা যোগ বিয়োগ করে দেখেছি যে ব্যালেন্সটা বেরিয়েছে 92,500। এইবারে আমরা কি করব? যেগুলো ডাইরেক্ট এক্সপেন্সেস বা ইনকাম নয়, বাকি এরকম সমস্ত ইনকামকে আমরা এই দিকে লিখবো ক্রেডিটে, আর খরচগুলোকে এই দিকে লিখবো। লিখে কিন্তু আমরা কি করব? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কিন্তু বানাবো। তাহলে দেখো এখানে যে সমস্ত খরচগুলো বইয়ে বলে দেওয়া রয়েছে, যাদের সঙ্গে কোনো রকম কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সেগুলো দেখবে আমি কিন্তু এখানে করে ফেলেছি। দেখবে এই যেমন ক্যারিয়েজ আউটওয়ার্ড, ডিসকাউন্ট অ্যালাউড, টু রেন্ট,
সেলস কমিশন, তারপরে দেখবে ইন্টারেস্ট পে, অফিস এর এক্সপেন্সেস, লস অন ফায়ার, এইগুলোকে লিখে ফেলেছি। এখনও কিন্তু কিছু বাকি আছে। আচ্ছা, আমি এখানে ইনকামগুলো কী কী লিখেছি? ব্যাড ডেপ্ট রিকভার, অর্থাৎ কিছু টাকা হয়তো কেউ মেরে দিয়েছিল, সেটাকে উদ্ধার করা গেছে। ঠিক আছে, ব্যাড ডেপ্ট মানে কি? আমার টাকা যদি কেউ মেরে দিচ্ছে তাকে আমরা কি বলি? ব্যাড ডেপ্ট। আর সেই টাকা যদি আমি উদ্ধার করতে পারি, ব্যাড ডেপ্ট খরচ, তাই এই দিকে লিখি ব্যাড ডেপ্ট রিকভার, এই দিকে লিখবো ডিসকাউন্ট রিসিভ করেছি ইনকাম, এই সাইডে লিখবো। তাছাড়া দেখি আর কিছু ইনকাম বা খরচ আছে কিনা। তো দেখো ইনকাম আর খরচ আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে যে অ্যাডজাস্টমেন্টটা প্রথমেই পড়তে হবে সেটা হলো, দেখো ডি এর দাগে, দেখবে ডি এর দাগে কি বলে দিয়েছে? ওয়ান অফ দ্য বিল রিসিভেবলস, এ বিল অফ 4000 ইজ ডিসঅনার্ড। ঠিক আছে, আবারও বলছি, অফ দ্য বিল রিসিভেবলস এ বিল অফ 4000 ইজ ডিসঅনার্ড, নো এন্ট্রি হ্যাজ বিন মেড ইন দ্য বুকস অফ অ্যাকাউন্ট। এর মানেটা কি? এই যে বিল জিনিসটা কি? ভাবো বিল হলো কি বলতো? ভাবো মার্কেটে আমার একজন ডেটর্স আছে, যাকে আমি হয়তো ধারে মাল বিক্রি করেছি, একটা ডেটর্স আছে, সেই ডেটর্সটা আমাকে টাকা দিচ্ছে না। তো টাকা যখন আমাকে দিচ্ছে না, তখন আমাকে কি করেছে? একটা বিল দিয়েছে, এবং বিলটা দিয়ে আমাকে কি বলে দিয়েছে? বিলটা দিয়ে আমাকে বলেছে 2 মাস বা 3 মাস পরে ওই বিলটা নিয়ে আমি যেন ব্যাংকে যাই, এবং আমি ব্যাংকে গিয়ে কি করব? ওই বিলটা দেখিয়ে ওই ডেটর্সের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়ে চলে আসবো। তো আমাদের হাতে যে আমরা যে জিনিসটা পাই ডেটর্সের হাত থেকে, ডেটর্স আমাকে যে জিনিসটা দেয় তাকে কি বলে হয়? বিল দিয়েছে আমাকে। ঠিক আছে, তো বিল দিয়েছে, একটা 4000 টাকার বিল কি করেছে? আমাকে দিয়েছে। তখন আমাকে টাকা দিতে পারেনি বলে আমাকে 2-3 মাস পরে যেতে বলেছে ব্যাংকে। তো আমি বিলটা হাতে নিয়ে ব্যাংকে গেছি, গিয়ে যখন ব্যাংকে আমি বিলটা দেখাচ্ছি, তখন ব্যাংক ম্যানেজার আমাকে বলছে যে ওই ডেটর্স তো আসলে একটা চিটিংবাজ, ওর ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তার মানে কি? তার মানে হলো আমি ভেবেছিলাম আমার ডেটর্স আমার টাকা শোধ করে দিয়েছে। ঠিক আছে, আমি কি ভেবেছিলাম? আমার ডেটর্স আমাকে টাকা শোধ করে দিয়েছে, কিন্তু দেখলাম না, ডেটর্স আমাকে টাকা এখনও শোধ করেনি। তার মানে ডেটর্সের ভ্যালু কত ছিল? দেখবে তোমরা বইয়ের মধ্যেই দেখবে ডেটর্সের ভ্যালু ছিল কিন্তু 2,15,000। তাহলে দেখো ডেটর্সের ভ্যালু কত ছিল? 2,15,000। তাহলে আমি ভেবেছিলাম আমার ডেটর্সের ভ্যালু ছিল 2,15,000, আমাকে ভেবেছিলাম এই ডেটর্সটা টাকা শোধ করে দেবে এবং 4000 টাকা আমায় দিয়ে দেবে, কিন্তু যেহেতু দিল না, চিটিংবাজি করলো, তাহলে আমার ডেটর্সের পরিমাণ 2,15,000 আর কিন্তু রইল না, আরও 4000 টাকা কিন্তু বেড়ে গেল। তাহলে আমার ডেটর্সের পরিমাণ টোটাল কত হয়ে গেল? 2,19,000 হয়ে গেল, তাই না? 2,19,000 হয়ে গেল। ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে। 2,15,000 টাকার ডেটর্স ছিল, তাদের মধ্যে একটা ডেটর্স আমাকে বিল লিখে দিয়েছে, কেউ একজন একটা আমাকে বিল লিখে দিয়েছে। তো আমি ভাবলাম যাক আমার টাকা শোধ হয়ে গেল 4000 টাকা, কিন্তু যখন আমাকে টাকাটা দিল না, আমি পেলাম না, তখন কি ভাবলাম যে না, আমার ডেটর্স 2,15,000 নেই, আরও 4000 টাকা কিন্তু আমার ডেটর্স বেড়ে গেল। ঠিক আছে, তার মানে এখন আমার ডেটর্স হয়ে গেল কত? 2,19,000। এই যে ডেটর্স রয়েছে 2,19,000 টাকা কিন্তু আমার টোটাল ডেটর্স এখন হয়ে গেছে। এইবারে দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে? ইয়ের দাগের পয়েন্টে রাইট অফ 9,000 টাকা অ্যাজ ব্যাড ডেপ্ট। ঠিক আছে, ব্যাড ডেপ্ট মানে 9,000 টাকা কেউ মেরে দিয়েছে, 2,19,000-এর মধ্যে কেউ একজন আমার টাকা পুরো মেরে দিয়েছে 9,000 টাকা। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি টু ব্যাড ডেপ্ট বলবো, তাই না? ব্যাড ডেপ্ট মানে কি? টাকা একদম সরাসরি মেরে দেওয়া, তাকে আমরা বলি ব্যাড ডেপ্ট। কত? 9,000 টাকাকে আমরা লিখবো। তার মানে আমার ডেটর্স কত ছিল? 2,19,000, সেখান থেকে একজন অলরেডি আমার 9,000 টাকা মেরে দিল। তার মানে এখন আমার ডেটর্স কত হয়ে গেছে? 2,10,000। আশা করি বুঝতে পারলে। এইবারে এই 2,10,000 এরপরে দেখো বলে দিয়েছে, ভালো করে দেখবে, অ্যান্ড মেনটেন এ প্রভিশন ফর ব্যাড ডেপ্ট 5%। আর এই 2,10,000-এর মধ্যে 2,10,000-এর মধ্যে থেকে 5% টাকা আমার আবারও মারা যেতে পারে। 5% টাকা আমার কেউ মেরে দিতে পারে, মারেনি, আমার মনে হচ্ছে মেরে দিতে পারে। ঠিক আছে, তো এই যে 5% টাকা মেরে দিতে পারে, এটাও তো একটা ক্ষতি, তাই না? তাহলে ক্ষতিকে আমরা কোথায় বসাবো? ক্ষতির সম্ভাবনাকে ডেবিটে বসাবো। এই টাকার কত পার্সেন্ট মেরে দিতে পারে? আমার কত পার্সেন্ট মেরে দিতে পারে? 5% মেরে দিতে পারে, তাই তো? তার মানে দেখো আমরা কিন্তু আবার এখানে লিখবো টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট বলে আমি লিখবো, টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, তাই না? তাহলে দেখো আমার
ডেটর্স এখন বর্তমানে কত হয়েছে, 2,10,000, তার মধ্যে কেউ 5% টাকা কিন্তু মেরে দিতে পারে। তাহলে দেখো 2,10,000-এর 5% কত হবে বলো তো, 2,10,000-এর 5% হবে 10,500। তাহলে চলো আমরা এখানে কত লিখবো, 10,500। আশা করি ব্যাপারটা বুঝেছো। তো আর দেখি আমাদের কি কি জিনিস ইনকাম আর এক্সপেন্ডিচার আছে বা ইনকাম বা এক্সপেন্সেস আছে দেখি তো আমরা। তো এবারে তোমরা দেখবে বলে দিয়েছে এফ এর দাগে কি বলে দিয়েছে, ম্যানেজার ইজ এন্টাইটেলড টু এ কমিশন 5% অফ নেট প্রফিট। ঠিক আছে, নেট প্রফিটের উপর 5% কমিশন পাবে। আচ্ছা, এইটা করবার আগে আরেকটা আমাদের কিন্তু এক্সপেন্সেস আছে, সেটা দেখবে লোন। তোমরা দেখবে ক্রেডিট সাইডে দেখবে দেওয়া আছে 10% লোন। একটা লোন নেওয়া হয়েছে, কত হাজার টাকার লোন দেখবে নেওয়া হয়েছে কিন্তু 30,000 টাকার একটা লোন, তাই তো। তাহলে 30,000 টাকার একটা লোন নেওয়া হয়েছে। তাহলে লোনটা যে আমরা নিলাম, ভালো করে দেখবে লোন নিয়েছি কত, 30,000 টাকা। তাহলে তার উপর তো আমাকে ইন্টারেস্টও দিতে হবে, তাই না। তাহলে 30,000 টাকা আমি ভাবো লোন নিয়েছি, তার উপর কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে বলেই দিয়েছে, দেখবে 10% লোন, তার মানে কি 10% ইন্টারেস্ট দিতে হবে। আচ্ছা, কত মাস খাটলো এই বছরের মধ্যে, 2023-এর মধ্যে কতদিন খাটলো দেখি তো, মানে কতদিন আমি লোনটা ভোগ করলাম, কতদিন লোনটা আমি ব্যবহার করলাম দেখি তো। দেখো লোনটা নেওয়া হয়েছে 1/4/2022-এ, 1/4/2022-এ, মানে কিন্তু অঙ্কটা শেষ হচ্ছে 31/3/2023, 1/4/2022-এ নেওয়া হয়েছে, মানে কি পুরো এক বছর। 1/4/2022-এ নেওয়া হয়েছে, 1/4/2022 থেকে আজকে অঙ্কটা শেষ হচ্ছে কবে, তোমরা ইয়ার এন্ডিং যদি দেখো 31/3/2023-এ শেষ হচ্ছে অঙ্ক। তার মানে লোনটা নেওয়া হয়েছে এত তারিখে, আর বছরটা শেষ হচ্ছে এত, তার মানে এই বছরে পুরো এক বছরই কিন্তু ভোগ করা হয়েছে। তার মানে 30,000-এর 10% কত, 3,000 টাকা কিন্তু আমাকে ইন্টারেস্ট দিতে হবে। 3,000 টাকা আমাকে কী করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে। এবারে অঙ্কের মধ্যে দেখবে যে ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিয়েছে না, ওখানেই দেখো তোমরা ভালো করে, ওখানে কিন্তু কিছুটা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। কতটা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, যেটাকে আমি দেখো এখানে লিখেও নিয়েছি। দেখবে 1,500 টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে, দেখতে পেয়েছো, এই দেখো 1,500 টাকা কিন্তু দেখবে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। তার মানে 3,000-এর মধ্যে 1,500 টাকা, 3,000-এর মধ্যে কি 1,500 টাকা ইন্টারেস্ট দেওয়া হয়েছে। তাহলে আর দিতে হবে কত, 1,500। তো এইটাকে না আমি এইখানে না লিখে এটাকে আমি এখানে লিখছি না, নিচে লিখছি, হ্যাঁ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমি দেখো ইন্টারেস্টকে এখানে লিখছি টু ইন্টারেস্ট। ঠিক আছে, টু ইন্টারেস্ট কত টাকা তাহলে দেওয়া হয়েছে, দেখো 1,500 টাকা কিন্তু দেওয়া হয়েছে। দিতে হবে কত বলো তো, দিতে হবে দেখো 3,000, দেওয়া হয়েছে 1,500, তাহলে এখনও 1,500 টাকা দিতে হবে। তাহলে দেওয়া হয়নি, এটাকে আমরা কি বলি কিন্তু আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, যেটা দিতে হবে অথচ দেওয়া হয়নি তাকে আমরা কি বলি, আউটস্ট্যান্ডিং। তাহলে আমাকে আরও দিতে হবে কত, 1,500। তার মানে টোটাল কত, টোটাল হলো কিন্তু দেখো এই যে ভালো করে দেখবে, এই 1,500 আর 1,500তে এখানে আমি কত লিখবো বলো তো, লিখবো কিন্তু 3,000। বোঝা গেল। তো দেখো এই সমস্ত এক্সপেন্সেস হয়ে গেল। আর কিছু এক্সপেন্সেস বাদ যাচ্ছে কিনা, আরেকটা দেখবে এক্সপেন্সেস বাদ যাচ্ছে, সেটা হলো ব্যাড ডেপ্ট। এই ব্যাড ডেপ্টটা দেখবে তোমরা ট্রায়াল ব্যালেন্সে কিন্তু বলে দিয়েছে আরেকটা ব্যাড ডেপ্ট, সেটা দেখবে বলে দিয়েছে কিন্তু 5,000 টাকা। আরেকটা ব্যাড ডেপ্ট কিন্তু দেখো বলে দিয়েছে 5,000 টাকা। আচ্ছা, আর কি কিছু আসবে অঙ্কের মধ্যে, আরও কিছু জিনিস আসবে যেটাকে আমরা বলবো কিন্তু ডেপ্রিসিয়েশন। এখানে দেখবে অঙ্কের মধ্যে বলেই দিয়েছে, কি বলে দিয়েছে বি নাম্বার পয়েন্টে, প্রোভাইড ফর ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্টের ওপর ডেপ্রিসিয়েশন করতে বলেছে। তো আমাদের যেহেতু আর জায়গা নেই ওখানে করার, তো দেখো আমি কি করছি, এইখানে দাগ কেটে নিচ্ছি। তোমরা কিন্তু একটা পেজেই এই পুরোটাকে ধরানোর চেষ্টা করবে, যেহেতু আমার বোর্ডে জায়গা হচ্ছে না, তাই জন্য দেখো আমি এইখানেই কিন্তু অঙ্কটাকে করে দিচ্ছি। ঠিক আছে, এখানেই কিন্তু আমি অঙ্কটাকে করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো আর কি কি এখানে এক্সপেন্সেস আসবে, এইটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট। যেহেতু ধরছে না বলে আমি আবার এখানে করছি। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস আমি অ্যাকাউন্ট বলে আবার লিখছি। তোমরা কিন্তু অঙ্কটাকে এর মধ্যেই ধরিয়ে ফেলার চেষ্টা করবে। ঠিক আছে, তো আর কি কি জিনিস এখানে আসবে, দেখো ডেপ্রিসিয়েশন আসবে। তাহলে এখানে আমরা কি লিখবো, টু ডেপ্রিসিয়েশন অন, কিসের ওপর ডেপ্রিসিয়েশন করতে বলে দিয়েছে, অফিস ইকুইপমেন্টের ওপর, তাই না। টু ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, তাই না, টু ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্টের ওপর ডেপ্রিসিয়েশন করতে বলেছে। অফিস ইকুইপমেন্ট কত টাকার রয়েছে, 1,10,000 টাকা। সেই 1,10,000-এর ওপর কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন করব। কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন করতে বলে দিয়েছে, 10%, অর্থাৎ কত হচ্ছে কিন্তু 11,000 টাকা।
আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে দিয়েছে, আরেকটা এক্সপেন্সেস, সেটা হলো কিন্তু ম্যানেজারকে কমিশন দিতে হবে একদম লাস্ট পয়েন্টে। ম্যানেজার ইজ এন্টাইটেলড এ কমিশন অফ 5%, ঠিক আছে, অফ নেট প্রফিট। আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, বিফোর চার্জিং কমিশন। যদি বিফোর কথাটা থাকে না, যদি বিফোর কথাটা থাকে তাহলে কোনো চাপ নেই, যেটা নেট প্রফিট হবে তার মধ্যে 5% কিন্তু তোমরা একদম সরাসরি কাকে কমিশন দিয়ে দেবে, ম্যানেজারকে কমিশন দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখবো কি ম্যানেজার্স কমিশন বলে আমি এখানে দেখো লিখবো। তো কমিশন কত দিতে হবে বলে দিয়েছে, যা নেট প্রফিট হবে তার 5%, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। তাহলে দেখো যোগ করলে দেখো এই দিকে যে অ্যামাউন্টগুলো রয়েছে না, সেই অ্যামাউন্টগুলো বেশি হবে। তো আমি এই দিকে লিখছি, কত লিখবো, এইগুলোকে যোগ করে এই তিনটে অ্যামাউন্টকে আমরা যদি যোগ করি তাহলে পাবো 1,19,950। কত পাবো, 1,19,950 এইটা পাবো। ঠিক আছে, আবার দেখো ওই অ্যামাউন্টকেই আমি কোথায় লিখবো, ওই যে 1,19,950, তাকে আমি আবার কোথায় লিখবো, এই সাইডে লিখবো। বোঝা গেল? এইবারে এই 1,19,050 থেকে কি কি খরচ বিয়োগ করবে, এই দেখো এই খরচটা, এই যে খরচগুলো যা যা হয়েছে সব খরচগুলোকে কিন্তু আমি এক ধার দিয়ে বিয়োগ করবো। এখানে সব খরচ আমি ধরাতে পারিনি বলে আবার আমাকে এই সাইডে খরচগুলোকে লিখতে হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো সমস্ত খরচগুলোকে যদি আমি বিয়োগ করি না, তাহলে আমি নেট প্রফিট কত পাবো বলো তো? তাহলে সমস্ত কিছু খরচ যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা নেট প্রফিট কত পাবো জানো? পাবো কিন্তু 44,450, এইটা কিন্তু নেট প্রফিট পাবো। কিন্তু এই প্রফিটের মধ্যে থেকে আবার ম্যানেজারকে কমিশন দিতে হবে। এই যে 44,000 কত 450 থেকে ম্যানেজারকে কি করতে হবে, কমিশন দিতে হবে। কত, 5%। তাহলে দেখো আমরা আবার কি করব, 44,450-এর 5% কত, 22,222, ঠিক আছে, দিয়ে দিলাম। তাহলে দেখো 44,450 থেকে আমি যদি আরও এই যে 2,222 টাকা দিয়ে দিই, তাহলে আর আমার হাতে তো 44,450 টাকা থাকবে না, তাই না? 44,450 ছিল, সেখান থেকে আমি আরও দিয়ে দিলাম, কমিশন দিয়ে দিলাম 2,222 টাকা। তাহলে আমার হাতে কত থাকবে, আমার হাতে থাকবে কিন্তু 42,228। তাহলে আমরা এখানে কত লিখবো, কিন্তু 42,228, তাই না? তাহলে এইটা আমরা কি পেলাম বলো তো, এটা কিন্তু আমরা পেলাম টু নেট প্রফিট। এটা আমরা পেলাম কিন্তু টু নেট প্রফিট। বোঝা গেল? তাহলে আমরা নেট প্রফিট কত পেলাম, 42,228। তাহলে এতটুকুনি তোমরা সবাই বুঝতে পারলে। এবারে আমি এই দিকের অংশগুলো মুছে ব্যালেন্স শিটটাকে তৈরি করব। তাহলে আগে তোমরা ভালো করে এটাকে নোট ডাউন করে নাও। তো দেখো আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্টের কিছুটা অংশকে কি করেছি, মুছে দিয়েছি, দিয়ে আমি এই পারে ব্যালেন্স শিটটা বানাচ্ছি। ব্যালেন্স শিটে তোমাদেরকে বলেছি এই দিকে কি থাকে, এই দিকে থাকে কিন্তু অ্যাসেটগুলো, ডান দিকে থাকে অ্যাসেটগুলো, আর এই দিকে থাকে কি লাইবিলিটিস। লাইবিলিটিসের মানে কি, লাইবিলিটিসের মানে হলো দায়। দায়ের মানে কি, এখানে যে সমস্ত টাকাগুলো রয়েছে এই টাকাগুলো সব আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে যে সমস্ত টাকা, সেইগুলোকে আমি লিখবো এই দিকে। আর এই দিকে আমি কি লিখবো, আমার সম্পত্তির পরিমাণ দিতে হতে পারে কাকে, দেখো এখানে যেমন লেখা রয়েছে ক্রেডিটর্স, আমার যারা পাওনাদার। ব্যাংক ওভারড্রাফট, আমি ব্যাংক থেকে অতিরিক্ত পরিমাণে টাকা উইথড্র করেছি, এই যে এইগুলোকে বলা হয় ব্যাংক থেকে যে লোন, এইগুলোকে আমরা কি বলি, লাইবিলিটিস। লাইবিলিটিস মানে আমাকে দিতে হবে এমন সমস্ত জিনিস, এবং এইদিকে সম্পত্তির পরিমাণ। তাহলে দেখো আমি এখানে কোনগুলোকে লিখে নিয়েছি যাদের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, যাদের অ্যাডজাস্টমেন্ট আছে সেইগুলোকে দেখো এখন আমি লিখবো। যেমন দেখো অফিস ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্টের টাকাটা দেখবে কত ছিল কিন্তু 1,11,000 টাকা। দেখবে 1,11,000, তার উপর ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে আমরা কি করব, লেস ডেপ্রিসিয়েশনকে আমরা কি করব, লেস করব ডেপ্রিসিয়েশনকে আমরা লেস করব। তাহলে ডেপ্রিসিয়েশন কত হবে কিন্তু 11,000। তোমরা করেছিলে, আমি দেখবে তোমাদেরকে করেছিলাম এই জায়গাটাতেই, এখন তো মুছে দিয়েছি। তাহলে দেখো কত হবে, 1,11,000 থেকে যদি এই 1,11,000 থেকে যদি ডেপ্রিসিয়েশন 11,000 টাকা বাদ গিয়ে থাকে, তাহলে এখন ভ্যালু কত এসে দাঁড়িয়েছে বলো তো? এখন কিন্তু ভ্যালু এসে দাঁড়িয়েছে 99,000 টাকা। এখন অফিস ইকুইপমেন্টের ভ্যালু কত এসে দাঁড়িয়েছে, 99,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো আর যে সমস্ত সম্পত্তি ইনভেস্টমেন্ট লিখেছি, ক্লোজিং স্টকের কোন ভ্যালুটাকে লিখেছি, যেটার ভ্যালু সবচেয়ে কম।
যেটাকে দেখবে অলরেডি আমি লিখেও ছিলাম ট্রেডিংয়ে। এবার দেখো রয়েছে ডেটর্স। তাহলে দেখো ডেটর্সের ঘরে আমি কত লিখব? দেখো ডেটর্স এমনিতে কিন্তু ছিল, কত ছিল বলো তো, 2,15,000 টাকা। তোমরা অঙ্কের মধ্যেই দেখবে কি ছিল, 2,15,000 টাকা কিন্তু ছিল ডেটর্স। এবারে কি হলো ব্যাপারটা, 2,15,000 আমার ছিল ডেটর্স, তাদের এবারে একজন ডেটর্স, তাদের মধ্যে নয় অন্য কোনো একটা ডেটর্স আমাকে 4,000 টাকা দেবে বলে, 4,000 টাকা দেবে বলে কিন্তু ঠকিয়ে দিল না। এটা কত নম্বর অ্যাডজাস্টমেন্টে আছে? তোমরা অ্যাডজাস্টমেন্ট যেটা দেখবে, বিলের যে অ্যাডজাস্টমেন্টটা আছে ডিতে, ওখানে দেখবে লেখা রয়েছে ওয়ান অফ দ্য বিল রিসিভেবল, এ বিল 4,000 টাকা ইজ ডিসঅনার্ড। মানে কোনো একটা ডেটর্স আমাকে বিল দিয়েছিল, বিলের মাধ্যমে 4,000 টাকা তোলবার জন্য আমায় বিল দিয়েছিল। আমি যখন বিল নিয়ে ব্যাংকে গেলাম, তখন ব্যাংক ম্যানেজার আমাকে বলল যে ওই ডেটর্সের কাছে কোনো টাকাই নেই, ও আমাকে পুরো ঠকিয়ে দিয়েছে। তাহলে আমার ডেটর্স ছিল 2,15,000। তাহলে আমাকে যেহেতু 4,000 টাকা দিল না সেই একজন ডেটর্স, তাহলে আমি কি ভাবলাম যে আমার ডেটর্সের পরিমাণ কি আরও বেড়ে গেল, আমার ডেটর্সের পরিমাণ আরও বেড়ে গেল। তাহলে আমি এখানে কি লিখবো, যে ডেটর্সের পরিমাণ আরও কি আমার বেড়ে গেল। তাহলে আমি এখানে লিখবো কিন্তু বিল ডিসঅনার্ড বলে আমি এখানে লিখবো বিল ডিসঅনার্ড কত হলো কিন্তু 4,000 টাকা। তাহলে বিলের মাধ্যমে যেহেতু আমাকে টাকা সে দিল না, তাহলে বিলের পরিমাণ কমে গেল এবং ডেটর্সের পরিমাণ বেড়ে গেল। তাহলে বিলের পরিমাণ কিন্তু কমে গেল। তাহলে আমরা এখানে বিল থেকে কি করব, বিল থেকে কিন্তু 4,000কে আমরা লেস করব, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখবো কিন্তু বিল ডিসঅনার্ড, ঠিক আছে। এখানেও আমরা কিন্তু লিখবো কি বিল ডিসঅনার্ড। তাহলে বিল রিসিভেবলের টাকাটা কত আছে আগে আমাদের দেখতে হবে। বিল রিসিভেবলের টাকাটা কিন্তু রয়েছে 10,000। দেখবে বিল রিসিভেবলের টাকাটা কত আছে, অঙ্কের মধ্যেই দেখবে রয়েছে কিন্তু 10,000। সেই 10,000 তার মধ্যে থেকে একজন আমাকে কি করলো, টাকা দিল না, আমার টাকাটা পুরো মেরে দিল। তাহলে বিল ডিসঅনার্ড হলো কত, বিল ডিসঅনার্ড হলো কিন্তু 4,000 টাকা, একজন দিল না, তাই জন্য বিলের পরিমাণ কমে গেল এবং ডেটর্সের পরিমাণ বেড়ে গেল, ঠিক আছে। তাহলে এই তো আপাতত হলো। তাহলে এখানে হচ্ছে কত, হচ্ছে তো 6,000, ঠিক আছে। আচ্ছা ডেটর্স ছিল 2,15,000, যেহেতু একজন টাকা এখনও ডেটর্স একজন আমাকে টাকা দেয়নি, তাই জন্য 4,000 টাকা আমি যোগ করে নিলাম। এইবারে আমাকে কোন কোন ডেটর্স টাকা মারলো, মানে কত টাকা করে মেরে দিল দেখি। প্রথমে টাকা মেরে দিলে আমি কি লিখি, ব্যাড ডেপ্ট বলে লিখি। তাহলে এখানে আমরা কি লিখবো, ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট। তাহলে কোন ব্যাড ডেপ্টটা লিখবো, কোন ব্যাড ডেপ্টকে আমরা লিখবো যেগুলো অ্যাডজাস্টমেন্টে রয়েছে। দেখবে অ্যাডজাস্টমেন্টে যে ব্যাড ডেপ্ট রয়েছে, তোমরা যদি দেখো নাম্বার পয়েন্টে রাইট অফ ₹9,000 টাকা অ্যাজ ব্যাড, তাহলে একজন আমার 9,000 টাকা মেরে দিয়েছে। তারপরে আমরা কি করব, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট, মানে কি টাকা মারেনি কিন্তু আমার ভয় করছে, মনে হচ্ছে যেন মেরে দিতে পারে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, প্রভিশন ফর ব্যাড ডেপ্ট। তাহলে আমার টাকা মেরে দিতে পারে, কত টাকা মেরে দিতে পারে বলে মনে হচ্ছে, অঙ্কের মধ্যে দেখবে দেওয়া আছে 5%, যেটাকে দেখবে আমি এখানে করেছি, দেখবে এই দেখো এখানে করেছি, দেখেছো তো, 2,10,000-এর ওপর 5% মানে কত হচ্ছে, 10,500। তাহলে আমার মনে হচ্ছে কেউ যেন আমার 10,500 টাকা মেরে দিতে পারে, 10,500 টাকা কেউ যেন আমার মেরে দিতে পারে। তাহলে আমার ডেটর্সের পরিমাণ ছিল 2,15,000, সেখান থেকে আরও 4,000 বেড়ে গেল, অর্থাৎ 2,19,000, সেখান থেকে আরও 9,000 কমে গেল, তাহলে কত হবে, তাহলে দেখো হচ্ছে কিন্তু 2,10,000, এবং সেখান থেকে আরও যদি প্রভিশন ফর ব্যাড ডেট মানে 10,500 টাকাকে আমরা মাইনাস করি না, তাহলে আমরা কত পাবো বলো তো, 1,99,500 টাকা পাবো আমরা, কত, 1,99,500 টাকা, বোঝা গেল। তাহলে এই হলো কি আমাদের ডেটর্স গেল, বিলস রিসিভেবল হয়ে গেল। আর দেখি কিছু সম্পত্তি আছে কি না, তো তোমরা জানোই আর কি কি সম্পত্তি থাকবে, আর থাকবে ক্যাশ, তাই না, থাকবে ক্যাশ। তাহলে ক্যাশের পরিমাণ কত, তোমরা অঙ্কের মধ্যেই কিন্তু দেখতে পেয়ে যাবে, ট্রায়াল ব্যালেন্সের একদম নিচেই দেখবে দেওয়া রয়েছে কত, 50,550। এবারে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে আমি কত টাকা পেয়েছি, 10,000 টাকার মাল আমার পুড়ে গিয়েছিল, ইন্স্যুরেন্স কোম্পানি তার 60% আমায় দিয়েছে, মানে কত দিয়েছে, 6,000 টাকা আমাকে দিয়েছে। তাহলে সেটাকেও তো লিখতে হবে,
ইন্স্যুরেন্স ক্লেম বলে আমাদেরকে তো লিখতে হবে, তাই না? ইন্স্যুরেন্স ক্লেম বলে, ইন্স্যুরেন্স ক্লেম বলে তো আমাদেরকে লিখতে হবে। এটা কত টাকা পেয়েছি? আমি পেয়েছি কিন্তু 6,000 টাকা। তাহলে আমার টোটাল ক্যাশের পরিমাণ কত হচ্ছে? হচ্ছে কিন্তু এই দুটোকে আমরা যোগ করে যদি এখানে লিখি তাহলে হচ্ছে 56,550। ঠিক আছে, 56,550। তো এবারে দেখি লাইবিলিটিস কী কী আছে। ক্যাপিটাল তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে ক্যাপিটালকে। এবারে দেখো এখানে দেখো রয়েছে নেট প্রফিট। নেট প্রফিট কিন্তু আমরা একটু আগেই বের করেছিলাম। কত বের করেছিলাম? 42,228। তো চলো এখানে আমরা লিখে ফেলি 42,228। তার থেকে ড্রয়িংসকে আমরা কি করব? লেস করব। ক্যাপিটালের সঙ্গে নেট প্রফিট যোগ করে ড্রয়িংস লেস করে আমরা এই সাইডে লিখব। কত পাবো আমরা? 2,02,228 এইটা আমরা পাবো। তারপরে দেখো যে সমস্ত দেখো এই যে ক্রেডিটর্স, বিলস পেবেল, যে সমস্ত লাইবিলিটিসগুলো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সেগুলোকে আমি দেখবে বই থেকে দেখে দেখে টুকে দিয়েছি। এবারে যেগুলো অ্যাডজাস্টমেন্ট আছে, যেমন দেখবে বলে দিয়েছে লোন, দেখতে পাচ্ছ তোমরা 10% লোন আছে, দেখবে একটা 10% লোন আছে একটা। তাহলে দেখবে এই লোনটা কত আছে? লোনটা দেখবে নেওয়া হয়েছিল কিন্তু 30,000, এবং 30,000-এর সঙ্গে আমরা কি যোগ করব? যতটুকুনি আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট। তো তোমরা জানবে লাইবিলিটিসের দিকে সমস্ত আউটস্ট্যান্ডিং যে খরচগুলো, এক্সপেন্সেসগুলো সেগুলো আসে, আর এই দিকে কিন্তু অ্যাসেটের দিকে আসে প্রিপেড এক্সপেন্সেসগুলো। তাহলে তোমরা এখানে দেখো যে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কত হয়েছিল? আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট দেখো 1,500 টাকা। 1,500 টাকা দেওয়া হয়েছিল, বাকি 1,500 টাকা কিন্তু দেওয়া হয়নি। এটা হলো আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এটাকে কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো এখানে আমরা কি লিখব কিন্তু আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট বলে লিখব। ইন্টারেস্ট, তাহলে আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট কত হবে? 1,500। তার মানে টোটাল এই সাইডে যাবে কত? এই যে 30,000 আর 1,500 যোগ করলে কত হবে? 31,500। 31,500 বোঝা গেল? তাহলে দেখো লাস্ট আর আমরা যেটা আনবো সেটা হলো কি ম্যানেজারের যে কমিশনটা। দেখো ম্যানেজারের কমিশনটায় কোনো আউটস্ট্যান্ডিং লেখা নেই, কিন্তু যেহেতু অ্যাডজাস্টমেন্টে ছিল না, অ্যাডজাস্টমেন্টে ছিল মানেই আমরা কি ধরে নেব? ওটা হলো কিন্তু আউটস্ট্যান্ডিং। তাহলে আমরা এখানে ম্যানেজারের কমিশনটাকে লিখব ম্যানেজার্স কমিশনটাকে কিন্তু আমরা লিখে নেব ম্যানেজারের কমিশনকে। তাহলে ম্যানেজারকে কত টাকা কমিশন দেওয়া হয়েছে বলো তো? 2,222 টাকা। তাহলে এখানে আমরা কত লিখব? 2,222 টাকা। তাহলে দেখো আর কিন্তু বিশেষ কিছু নেই। তাহলে এই আমরা করে নিলাম লাইবিলিটিস, এই হলো অ্যাসেট। আবারও বলছি ম্যানেজারের কমিশনটা যেহেতু অ্যাডজাস্টমেন্টে ছিল তাই জন্য এটাকে আমরা কি ধরে নেব? এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। তাহলে চলো জাস্ট এবারে আমরা যোগ করে নেব, আর কিন্তু বিশেষ কিছু নেই। তাহলে দেখো এবারে আমরা লাইবিলিটিস আর অ্যাসেটগুলোকে সব যোগ করব। এই যে দেখো এই সমস্ত লাইবিলিটিসগুলোকে আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাবো বলো তো? 4,72,550 পাবো আমরা। কত? 4,72,550। আবার দেখো এই দিকের যে অ্যাসেটগুলো রয়েছে, এই যে সমস্ত অ্যাসেটগুলোকে আমরা যদি যোগ করি না, তাহলে আমরা ওই একই জিনিস কিন্তু পাবো। কত পাবো কিন্তু 4,72,550। বোঝা গেল? তাহলে এই কিন্তু হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।